রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর রাজনৈতিক চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিয়ার সহ ৫ দাবি আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি। দেশের স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা বিএনপির। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন নেতারা। দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের। চূড়ান্ত হয়নি প্রতীক। শাপলা নিয়ে স্বৈরাচারী আচরণ করছে ইসি, অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি অন্য ২ পার্বত্য জেলায়ও অস্থিরতা তৈরির চেষ্টা। সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। পাহাড় এখন শান্ত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনার শঙ্খের সুরে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন তিনি। বাংলাদেশ সময় রাত ৯:৩০টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে অংশ নেন ৬৭ দেশের প্রতিনিধি। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত, এনসিপির ৬ নেতা। সম্মেলনে প্রথমবারের মতো জাতিসংঘে মিয়ানমারের গণহত্যার কথা তুলে ধরেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা। বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান, মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারে তৈরি হয়েছে, সমাধানও তাদেরই করতে হবে। রোহিঙ্গাদের কারণে আর্থিক ও পরিবেশগত সহ নানা অপরাধের হুমকিতে বাংলাদেশ। নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান উল্লেখ করে তা বাস্তবায়নে মিয়ানমারের প্রতি রাজনৈতিক চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. As funding declines, the only peaceful option is to begin their repatriation. This will entail far fewer resources than continuing their international protection. The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to. গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি তার। গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন বিএনপির এই নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্র সফরে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তবে ভোট বানচালে আওয়ামী লীগকে কিছু আন্তর্জাতিক মহল সহযোগিতা করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভিযোগের বিষয়ে অনেকটা একমত বিএনপিও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। জাতীয় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি।
কিন্তু বাংলাদেশের জনগণ কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। সালাউদ্দিন আহমদ বলেন, যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র জনগণ মোকাবেলা করবে। এদেশে যারা পরাজিত শক্তি অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ, কিন্তু এই দেশের মানুষের শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে 11 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। জুলাই অভ্যুত্থানের পর থেকেই মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি ইসলামী দল কর্মসূচিও পালন করে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে হতে হবে ফেব্রুয়ারির নির্বাচন। দাবি আদায়ে 11 দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আন্দোলন চলমান থাকলেও 15 ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় পিআরে ভোট হলে স্বৈরাচার পুনর্বাসনের দাবি অপ্রাসঙ্গিক বলেও জানান পরোয়ার। আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দিন একই রকম দাবিতে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। গণহত্যাকারীদের বিচার চাইছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, শাপলা প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য এনসিপিকে চিঠি দেওয়া হবে। এদিকে দলীয় নিবন্ধন নিয়ে প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, শাপলা পেতে আইনি বাধা না থাকলেও বৈষম্যমূলক আচরণ করছে ইসি। বেশ কিছুদিন ধরে আলোচনায় এনসিপির নিবন্ধন এবং প্রতীক। এনসিপি প্রত্যাশিত শাপলা ইসির তালিকায় না থাকায় শুরু হয়েছে সংকট। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে এনসিপির চাওয়া শাপলার প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য দলটিকে চিঠি দেওয়া হবে। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নাগরিক পার্টির চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। তবে এনসিপির চাওয়া শাপলা প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য দলটিকে চিঠি দেওয়া হবে। আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে।
তাদেরকে এই আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। নিবন্ধন পাওয়ার খবরে রাতে সংবাদ সম্মেলন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে ইসি। বলেন শাপলার প্রতীক পেতে সংগ্রাম জারি রাখবে এনসিপি। আমরা জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরে আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। যত প্রভাবশালী শাসকই হোক, আওয়ামী লীগ ফেরাতে চাইলে তার পতন হবে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি। এনসিপির শাপলা প্রতীকে যখনই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন মহল। আলাদা অনুষ্ঠানে পুলিশ, র্যাব ও এনটিএমসি প্রধান আরও বলেন, ভোট আয়োজনে পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। পরিবেশ ঠিক রাখতে দাগী অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। গুজব ঠেকাতে তৎপর রয়েছে সব সংস্থা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা। বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছে আইন শৃঙ্খলা ও নজরদারি কার্যক্রমে জড়িত সব সংস্থাও। র্যাব মহাপরিচালক জানান, অস্থিতিশীলতা তৈরির পথ বন্ধ করে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি। খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার আধ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও কেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলো এই প্রশ্ন তুলে পুলিশ প্রধান বলেন, নির্বাচন সামনে রেখে জল ঘোলা করার চেষ্টা করছে বিভিন্ন মহল। আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। দুর্গাপূজার নিরাপত্তা ও পরিবেশ মনিটরিং করতে অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে এনটিএমসি এর পরিচালক বলেন, দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে একটি মহল। গুজব ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা প্রত্যেকটা ঘটনার ফ্যাক্ট চেক করছি এবং আমাদের মতো এরকম ফ্যাক্ট চেক এরপর আর কিছু নাই, কারণ যেহেতু আমাদের লোক গ্রাউন্ডে আছে। গতবার তুলনায় এবার গুজবের সংখ্যাটা কম। আমি বলবো যেগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার আমরা কাউন্টার করছি ভেরি স্ট্রংলি। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তারা এটা করছেন। আরো জানান, নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। 31,576 আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। সাধারণ ক্যাটাগরিতে বৃদ্ধি 27,000 টাকা। সাশ্রয়ী প্যাকেজে লাগবে 5,10,000। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে এক ব্রিফিংয়ে অন্য দুই পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। পথে পথে রয়েছে কয়েকদিনের সহিংসতার ক্ষতচিহ্ন। মোড়ে মোড়ে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মাঠে দেখা গেছে সেনাবাহিনীর অবস্থানও। মঙ্গলবার চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। তবে জেলার দুটি প্রধান সড়কে নেই কড়াকড়ি, ফলে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। আমি ঢাকা থেকে আসছিলাম সাজেক থেকে ফেরার পথে আমি খাগড়াছড়ি আটকে যাই। 2 দিন থাকার পর আপাতত দেখলাম গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি অপেক্ষা করছি গাড়ি ছাড়া। পুরোপুরিভাবে স্বাভাবিক হয় না, এখন আমরা রিক্সের মধ্যে আছি। অবরোধের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন বাজারে যাওয়া যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে ব্রিফিং করে সেনাবাহিনী। এতে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। অন্য দুই পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে সতর্ক করে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ
এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা, দেন ক্ষতিপূরণ সহ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে বাধা দিতেই পার্বত্য এলাকা অশান্ত করার চেষ্টা করেছিল ফ্যাসিস্টরা। তবে পাহাড় এখন শান্ত। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বেড়েছে হজের খরচ। সাধারণে 27 আর বিশেষ প্যাকেজে 51,000 টাকা বাড়িয়েছে হাব। সৌদি মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধি ও যাত্রীদের ইন্স্যুরেন্স খরচ বাড়ায় ব্যয় বেড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে 26 মে। বাংলাদেশ থেকে অংশ নিতে পারবেন 1,27,198 জন। হজ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষণা করা হয় 3টি প্যাকেজ। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা 51,000 টাকা বাড়িয়ে বিশেষ হজ প্যাকেজ 7.5 লাখ টাকা এবং 27,000 টাকা বাড়িয়ে সাধারণ হজ প্যাকেজ 5.5 লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রথমবার ঘোষণা করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজ, ব্যয় হবে 5,10,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা। সাধারণ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা। সাশ্রয়ী হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত রোববার সরকারি ব্যবস্থাপনায়ও হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি বিশেষ হজ প্যাকেজের খরচ 6,90,000 হলেও বেসরকারিতে 60,000 টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের চেয়ে বেসরকারিতে 43,000 টাকা বেশি। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন 24,000 টাকা এই কোরবানিটা আমরা যোগ করতে হয়েছে। 24,000 টাকা, সেই 24,000 খাবারটা যোগ হয়েছে 24,000 টাকা। যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। এজেন্সির মাধ্যমে হজে যেতে প্রতি বছর বিড়ম্বনা তৈরি হলেও হাবের দাবি এবার স্বাচ্ছন্দ্যের হবে হজযাত্রা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাব ইসরায়েলের সম্মতি স্বাগত জানালো বিভিন্ন দেশ। পর্যালোচনা করছে হামাস। সনাতন ধর্মাবলম্বীদের শ্রদ্ধার ভক্তিতে পূজিত হলেন মাতৃরূপে কুমারী দেবী। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজার আয়োজনে সামিল হন নানা বয়সী মানুষ। প্রার্থনা দেশ তথা পৃথিবীর শান্তি আর সমৃদ্ধির। শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া এবং প্রিন্স আরেফিন। কৈলাস থেকে মহাশক্তির প্রতীক দেবী দুর্গাকে যেভাবে নানা আচারে আবাহন করা হয় মর্তে, তেমনি কুমারী দেবীকেও আসনে করে আনা হয় মঞ্চে। মঙ্গলবার অষ্টমীর সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ঠাকুরগাঁয়ের কন্যা লাবণ্য চট্টোপাধ্যায়কে নতুন কাপড়ে ফুলের মালা, চন্দন আর নানা অলংকারে সাজিয়ে শুরু হয় দেবী দুর্গার মাতৃরূপের পূজা। মন্ত্রের সঙ্গে পদ্ম, বেলপাতা, জবা ফুল, ঘি আর অগ্নিসহ নানা উপাচার দিয়ে চলে প্রতিমার আরাধনা। আগুনকে সাক্ষী রেখে চলে ধর্মসাধকদের প্রার্থনা। অবশেষে কুমারী দেবী ভক্তদের প্রার্থনা গ্রহণ করে বর দেন ভালো থাকার। ধর্মগুরুরা জানান, নারীকে সর্বোচ্চ আসনে রাখতেই এ আয়োজন। দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এর আগে অষ্টমী তিথির পূজায় দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
সমস্ত অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির জয় হোক এমন প্রত্যাশা ভক্ত এবং অনুসারীদের। মার কাছে আমরা সবসময় প্রার্থনা করব যাতে আমরা এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে সকলে বসবাস করতে পারি। বছরের একটা বিশেষ দিন একবারই মা আমাদের মাঝে আসে। মায়ের কাছে আমরা নির্দ্বিধায় আসতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই। দেবী দুর্গা আবারও কুমারী রূপে পূজিত হলেন রামকৃষ্ণ মিশনে। মার কাছে ভক্ত পূজারীদের প্রার্থনা দেশে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক, আর অসাম্প্রদায়িকতার যে সেতুবন্ধন তা রক্ষা পাক। চাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি অর্থ সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আরও বলেন তিনি, ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। দেখছেন রাত 11টার সময়। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির অন্তর্বর্তী সরকার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে হামাসও, তবে একে প্রহসন হিসেবে দেখছে গাজায় সাধারণ মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এই পরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স সহ অনেক দেশ।